আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পৃথিবীতে কিছু অভাবনীয় ঘটনা ঘটে থাকে যা আমরা আগে কল্পনা করতে পারতাম না। এখন চোখের সামনে সেগুলো দেখি, যেগুলো কল্পনা করতে পারিনি সেগুলোই হয়ে যায়। যেমন ধরুন, আমরা ধরুন 100 বছর আগে কি আমরা ভেবেছিলাম যে আমরা চাঁদে পা রাখবো? ভাবিনি। মঙ্গল গ্রহে আমরা যান পাঠাবো, পাঠিয়েছি, আমরা তখন ভাবিনি। এখন আমরা আবার, আপনি যদি আপনার গ্যাসের পয়সা খরচা করেন, আপনি মহাকাশের বুকে আপনি ঘুরে আসতে পারবেন। আপনাকে কোনো রকম করতে হবে না, পয়সা মানে মানে কষ্ট করতে হবে না। ওই ইলন মাস্কের স্টারলিংকের স্পেসশিপ আছে, গাঁটের পয়সা ফেলুন, সারা পৃথিবী ঘুরুন, এই মহাকাশ ঘুরুন, ঘুরে আপনি পার্টি ফার্টি করে ছবি টবি তুলে চলে এসে একেবারে ভাই বন্ধুদের দেখান, আপনার লাইফে স্ট্যাটাস বেড়ে যাবে। এটা অনেক কিছু আমাদের পৃথিবীতে হয় যা আমরা আগে কল্পনা করতে পারিনি, এখন কল্পনা করছি, মানে বাস্তব হচ্ছে, বাস্তবে ঘটে যাচ্ছে সেগুলো। এরকমই একটা কল্পনাতীত ঘটনা ঘটেছে আজকে। আজকে আমাদের এই বাংলাদেশ, পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে, সেখানে সেনাবাহিনীকে সামরিক আদালতের বাইরে আইসিটিতে হাজির করা হলো, সম্মানের সঙ্গে হাজির করা হয়েছে। একেবারে ভোরবেলা প্রতাপ হেগিয়ে একেবারে ভোর 6টার সময় একেবারে এসি বা গাড়িতে চড়িয়ে তাদের সেখানে পৌঁছে দেওয়া, 40 মিনিটের মধ্যে সমস্ত কিছু মানে করে শুনানি ফুনানি খতম করে তাকে জেলে পাঠিয়ে দাও। এখন সে জেল হচ্ছে আপনার বগুড়া জেল হোক বা আপনার ঢাকা জেল হোক বা আপনার অন্য কোনো জেল হোক, অথবা আপনার ক্যান্টনমেন্টের মধ্যে কোনো জেল হোক, জেল তো জেল, তার তো কোনো বিকল্প নেই। জেলের একটাই বিকল্প হচ্ছে জেল। সেখানে তিনি কত সুখে আছেন, কত অসুবিধার মধ্যে আছেন, কেউ সেটা দেখতে যাবে না। তার গায়ে একটা ধাব্বা লেগে গেল যে তিনি জেলভুক্ত একজন আসামি। আর এর জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমাদের ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীকে নামাতে 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 এমন জায়গায় নিয়ে এসছেন যে মানে সেনাবাহিনীর মনোবল একেবারে পুলিশের থেকেও তলানিতে চলে গেছে। আরো ইউনূসকে তেল মারো, শেখ হাসিনাকে মারার জন্য সমস্ত রাস্তা খুলে দাও। এখন ওয়াকারুজ্জামান ভাবছেন তিনি বোধহয় বেঁচে যাবে, নিশ্চিন্তে রিটায়ারমেন্টটা নিয়ে তিনি বেরিয়ে যাবেন। সেটা কিন্তু ওয়াকারুজ্জামানের কপালে জুটবে না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, পাপ বাপকে ছাড়ে না। আজকে ওয়াকারুজ্জামানের জন্য এই যে মানুষগুলো যারা জেলভুক্ত আসামির মধ্যে ছাপ্পা পড়ে গেল, তারা সেনাবাহিনীর লোক। সেনাবাহিনীর মধ্যে যে একটা চাঞ্চল্য আর একটা মনোবল ভাঙার একটা ব্যাপার উনি তৈরি করে দিলেন। বাংলাদেশ সেনাবাহিনী একটা বিশ্বে একটা জায়গা করেছিল, সেই জায়গায় আপনি কুঠারাঘাত করলেন। সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূসের দলে যোগ দিয়ে। আপনি জামাতপন্থী, জামাতের থেকে মাল খেয়েছেন। এখন অনেকে আবার আপনার হয়ে আবার গান গায়, কিন্তু কারা গান গায় মানে তাদের ধান্দা আমি বুঝি না। আমরা তো মাল ফাল পাই না, আমি তো থাকি আবার এদেশে, মালের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। সুতরাং ওইটা একটা আমার ঘাড়ে কেউ বসাতে পারবে না, উল্লাস ফুলবাস অনেক কিছু বলতে পারে, কিন্তু পয়সা খেয়েছে কথা কেউ বলতে পারে না। তো যাই হোক, এখন গতকাল ডক্টর ইউনূস আবার যখনই সমস্যায় পড়েন তখনই উনি একদম মিটিং ফিটিং ডেকে নেন। ওখানে বিএনপির লোকজন ছিল, বিএনপির লোক 3জন ছিলেন, সালাউদ্দিন সাহেব ছিলেন, তারপর আমাদের মির্জা ফখরুল ছিলেন, আর একজন ছিলেন, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তাদের সঙ্গে একটা কথাবার্তা হয়েছে। তারা খুব সম্ভবত বলেছেন যে মিটিং শেষে খুব সম্ভবত একান্ত বলেছেন যে আপনি এদেরকে ছেড়ে দিন। আপনি এই যে অন্তর্বর্তী সরকারের ব্যাপারে যে শুনানিটা হবে, অন্তর্বর্তী সরকারের আপনি প্রধান হন, আর আপনাকে আমরা সাপোর্ট করব। আমরা নির্বাচনের ক্ষমতায় আমাদের এনে দিন, আর কিছু উপদেষ্টাকে আপনি সরিয়ে দিন, তাহলে পরে এই ঝামেলা চুকে যাবে। তারপরই এখন এই সমস্ত ঘটনা আজকে সকালবেলাতে হয়েছে।
এখানে ওয়াকারুজ্জামানকে ডাকাও হয়নি, তার মতামত নেওয়া হয়নি। এখন এই যে বাংলাদেশে যা অবস্থা চলছে, তাতে বাংলাদেশ আপনার ওই যে পাসপোর্টের সূচক আছে না, পাসপোর্টের সূচকে 106টা দেশের মধ্যে 100 নম্বরে পৌঁছে গেছে। আর এই বুরুন্ডি লাস্টে আছে, আর কদিন বাদে ওই বুরুন্ডিও ওপরে উঠে যাবে। আমি বহুদিন আগে বলেছিলাম পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসছে, আপনারা আর বেঁচে থাকতে পারবেন না, পৃথিবী ছোট হয়ে আসছে। এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে পৃথিবী সত্যিই আপনাদের কাছে ছোট হয়ে আসছে। এইবার 100 নেমেছেন তো, 106 এবার আপনাদের স্থান হবে। বুরুন্ডি আপনাদের ওপরে উঠবে, নিকারাগুয়া, বুরুন্ডি এসব হচ্ছে আপনাদের ওপরে উঠবে। সুতরাং কোন দেশ আপনাদের আর ঢুকতে দেবে না, এটা হচ্ছে আপনাদের ভবিতব্য। আর এই যে আপনার নষ্ট উপদেশটা, কচি সব ল্যাজমোটা উপদেশটা আছে না, এই কচি ল্যাজমোটা উপদেশটা এরা বাস্তব জানে না। গতকালকে একটা ফেসবুক পোস্ট করেছে, সেই ফেসবুক পোস্টে সে লিখেছে চীন থেকে এতগুলো বিমান কিনবে, অমুক থেকে এতগুলো বিমান কিনবে, অমুক থেকে কতগুলো বিমান কিনবে। আরে টাকা কই? কিনতে গেলে তো নগরা লাগবে, নগরাটা কোথায়? আরে কি রেডিমেড পাওয়া যায় নাকি? কোনো আইডিয়া আছে যে একটা বিমানের দাম কত এবং সেটা ডেলিভারি হতে গেলে কত সময় লাগে? আর উনি 21টা, 30টা, 25টা এই সমস্ত অর্ডার উনি তো ঘরে বসে সব অর্ডার দিয়ে দেন। যেমন 10টা চুক্তি বাতিল হয়েছে, 10টা চুক্তি নাকি ভারতবর্ষের সঙ্গে বাতিল হয়ে গেছে। পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা বললেন না সেরকম কোনো ঘটনা ঘটেনি, মানে উপদেষ্টাদের মধ্যেই সামঞ্জস্য নেই। আর উনি ওখানে বসে বসে পটর করে যাচ্ছেন, পৃথিবী শুদ্ধ কাঁপিয়ে যাচ্ছেন। আরে 10টা করতে হবে না। ভারতবর্ষ যদি গঙ্গা জল চুক্তি যদি বন্ধ করে দেয়, এবার হিসেব করে দেখবেন আপনারা কতটা জলে থাকবেন আর ভারতবর্ষ কতটা ডাঙায় থাকবে। সুতরাং এই সমস্ত ওই ফালতু কথা বলে না মানুষকে ভুল বোঝাবেন না। আপনাদের সময় শেষ হয়ে আসছে, আপনারা প্রচন্ড ভয়ে আছেন। এটা প্রকাশ না করতে পারার জন্য আপনারা উল্টো পাল্টা বকছেন, মানুষকে আপনারা ভুল বোঝাচ্ছেন। এই যে আওয়ামী লীগের এই যে মিছিল, পর মিছিল যে হয়ে যাচ্ছে, আমি যেরকম বলেছিলাম না, ও লেজেও বাড়বে, বহরেও বাড়বে, দেখবেন দোকানে ঝাঁপ ফেলে সব দৌড়ে আসবে, বাড়ি থেকে লোক টেনে নিয়ে, আওয়ামী লীগের লোকেদের টেনে নিয়ে এসে বলবে তোমরা চলো, আমরা তোমাদের সঙ্গে আছি। সেই দিন আসছে। এখনই মিছিলে 6 লাখ হয়ে যাচ্ছে। এই মিছিল যদি কোনোদিন একত্র হয়ে 5-10 লাখ লোক হয়ে যায়, আপনাদের পালাবার জায়গা কোথায় থাকবে? ভারতবর্ষে তো আসতে পারবেন না, বর্ডারের ধারে এলেই একেবারে পটাপট বডি পড়ে যাবে। আর এয়ার রুটটা সম্ভবত বন্ধ হয়ে গেছে। গতকালকে আমি যেটা বলেছিলাম সেটা আমি এখনো কনফার্ম করতে পারিনি, কিন্তু আমার মনে হচ্ছে এয়ার রুটটা বোধহয় সত্যিই বন্ধ হয়েছে। কারণ পাকিস্তানের দিকে খুব শিগগিরই একটা বড় অ্যাকশন হতে পারে। আর পাকিস্তান তার রিটালিয়েশন যদি পূর্ব পাকিস্তান দিয়ে, মানে আধুনিক বাংলাদেশ দিয়ে যদি করতে চায়, তার জন্য বাংলাদেশের বিরুদ্ধেও একটা অ্যাকশন হয়তো নিতে পারে, বা সতর্ক অবস্থায় রয়েছে ভারতবর্ষ। যদি সেরকম কিছু হয় তাহলে পরে সেই ব্যবস্থা হয়তো ভারতবর্ষ করতে পারে। সুতরাং ভুলেও বর্ডারের দিকে আসবেন না। আর আপনারা যে আজ কলঙ্কিত অধ্যায় রচনা করলেন না, এইবার ইউরোপিয়ান ইউনিয়ন সহ সমস্ত পৃথিবীর দেশগুলো দিয়ে কিরকম প্রেশারটা আসবে দেখুন, ওয়েট করুন। কতটা প্রেশার আপনাদের উপরে আসবে সেটা একবার নিজের মানে ভাবুন, নিজেরা ভাবতে চেষ্টা করুন। আপনারা তো গোমুখু পাঁঠা, একটার লেখাপড়া নেই, 2 লাইন লিখতে পারবেন কিনা সে মানে নির্ভুল বাংলা ভাষা, যে ভাষার ভিত্তিতে দেশভাগ হয়েছিল, সেই নির্ভুল বাংলা ভাষাটা আপনারা লিখতে পারেন না। আপনাদের কমেন্টের তো আমি দেখি বহর, সেখানে নির্ভুল বাংলা ভাষা কেউ লিখতে পারে না। আবার যারা ইংরেজি লেখে তারাও আবার উল্টো পাল্টা, গ্রামাটিক্যাল তো মা বাপ নেই, যা পাচ্ছে লিখে দিচ্ছে, কি না আমি ইংরেজিতে লিখছি। আরে ইংরেজিতে 2 লাইন নেই, লেখ থ্যাংক ইউ ভেরি মাচ, তাও লেখ, তাও ভালো লাগে, কিন্তু উল্টো পাল্টা ইংরেজি লিখে লাভ কি? তো যাই হোক, এখন সবে তো শুরু, খেলা সবে শুরু। এই খেলা কোথায় গিয়ে শেষ হয় আপনারা দেখুন। আর এই আজকে যেটা ঘটনা ঘটলো, এর থেকে ওয়াকারুজ্জামান কি শিক্ষা নেবেন? ওয়াকারুজ্জামান জানেন, ওয়াকারুজ্জামান খুব ভালো মতো অনুধাবন করতে পারেন।
পারবেন, কারণ আমি যে বললাম পাপ বাপকে ছাড়ে না। এই সবাই মুহূর্তে ভালো আপনাদের থাকবেন। সামনে কথা বলতে এসেছি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি জিতে যাচ্ছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। গতকালকে আমি একটি কন্টেন্টে আলাপ করেছিলাম যে ভূ রাজনীতির এক জটিল খেলায় বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি জিজ্ঞেস করেছিলাম যে কে জিতবে কে হারবে, কিন্তু সার্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করে যেটি মনে হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় অবস্থান, তার জয় এসে পড়ছে। বিষয়টা এমনই মনে হচ্ছে খানিকটা। বাংলাদেশের মানুষ আমরা, বাংলাদেশ এই মুহূর্তে আশা নিরাশার দোলাচলে দুলছে, কিন্তু পাশে আমাদের একদম নিকট প্রতিবেশী, সবচেয়ে নিকট প্রতিবেশী, সবচেয়ে আপন, সবচেয়ে কাছের ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সমীকরণটা কি হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট। এই জন্যই ঘুরে ফিরে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাপ, ঘুরে ফিরে আসে ভারতের আলাপ। ভারত যদি স্বস্তিতে থাকে তাহলে বাংলাদেশও স্বস্তিতে থাকবে, এবং ভারত স্বস্তিতে না থাকলে বাংলাদেশ অস্বস্তিতে থাকবে। যে এই মুহূর্তে অস্বস্তিতে আছে, এর শেষ কোথায়? এর শেষ নিশ্চয়ই আছে। দর্শক, আশাহত হবেন না, যত যাই কিছু ঘটুক না কেন। আজকে বিশেষ করে বাংলাদেশের কর্মরত সেনা কর্মকর্তাদের কোর্টে আদালতে আসামির ভূমিকায় অবতীর্ণ হওয়া দেখে আপনারা অনেকে আশাহত হয়েছেন। এই আশাহত হবার কোনো কারণ নেই, এর পেছনে আশা আছে। যেটিতে আলাপে ছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের যে টানাপোড়েন, বিশেষ করে বাণিজ্য যুদ্ধ, 50% শুল্ক কি প্রেক্ষাপটে, কেন আপনারা জানেন, সেটি নিয়ে আর বিস্তারিত বলার দরকার নেই। আজকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোন আলাপ হয়েছে এবং দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং এই ফোন আলাপের বেশিরভাগ অংশ জুড়েই ছিল বাণিজ্য আলোচনা। ভারতের সাথে একটা বাণিজ্য চুক্তি হবে সম্ভাব্য, এবং সেটি খুব সম্ভবত এই মাসে ঘোষণা হয়ে যাবে। আজকে আমরা কথা বলছি 22 অক্টোবর, এর মধ্যেই ঘোষণা হয়ে যাবে, আগামী সপ্তাহেই হয়তো ঘোষণা হয়ে যাবে। এই ফোন আলাপের পরপরই ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর বলছে যে ভারতীয় পণ্যে আমেরিকার শুল্ক এখন বর্তমানে যে 50% শুল্ক আছে, এটি 15-16% নামতে পারে। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে দুই রাষ্ট্রের মধ্যে চুক্তি সম্পন্ন হলে ভারতীয় পণ্যে আমেরিকার শুল্ক 50% থেকে নেমে 15-16% হতে পারে। এটি ভারতের জন্য এক বিশাল আশীর্বাদ। সূত্রের খবর, ট্রাম্প এবং মোদির আলোচনার মূল ফোকাস ছিল জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা জোরদার করা। এই চুক্তির অংশ হিসেবে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির পরিমাণ কমাতে পারে, যেটির মূল লক্ষ্য হচ্ছে ওয়াশিংটনের। কূটনৈতিক সূত্রের দাবি, উভয় দেশই আলোচনার শেষ ধাপে রয়েছে এবং এ মাসের শেষ দিকে আয়োজিত আসিয়ান সম্মেলনের আগে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এর মধ্যে আপনাদের একটু জানা দরকার যে আসিয়ান সম্মেলন হতে যাচ্ছে এই আগামী সপ্তাহে, এবং আগামী সপ্তাহে 26 অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়াতে যে 47তম আসিয়ান সম্মেলন, সেই সম্মেলনে অতিথি হিসেবে আসবেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যাবেন, এবং সেই সম্মেলনে মোদী ট্রাম্পের একটা সাক্ষাৎ হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে। এবং এই সম্মেলন থেকেই হয়তো একটি বড় ঘোষণা আসবে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র আগের সম্পর্ক, বা এই যে বন্ধু বন্ধু করেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে, এই বন্ধুত্বের নিদর্শন প্রকাশ হবে। যদিও এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস বা নয়াদিল্লি কোনো বক্তব্য রাখেনি। একটি রিপোর্ট বলছে ভারত কিছু মার্কিন কৃষি পণ্য আমদানির অনুমতি দিতে পারে। মার্কিন কৃষি এবং দুগ্ধ পণ্য ভারতের রপ্তানি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা টানাপোড়েন আছে। নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে বলেছেন তার বক্তব্যে যে ভারতীয় উৎপাদকদের স্বার্থ রক্ষা করা হবে। মার্কিন কৃষি পণ্য কিংবা দুগ্ধ পণ্য যদি ভারতের বাজারে উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে ভারতীয় উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হবে এবং এই ক্ষতি হতে দেবেন না তিনি তার
বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময় এই বক্তব্য দিয়েছেন। তবে কিছুটা ছাড় দিয়ে শর্ত সাপেক্ষে হয়তো কিছু পণ্য রপ্তানির অনুমতি দিতে যাচ্ছে। এতে আমেরিকার বহুদিনের যে অভিযোগ তা আংশিকভাবে মিটবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি উভয় দেশের মধ্যে নিয়মিত শুল্ক পর্যালোচনা ও বাজারে প্রবেশাধিকারের একটি কাঠামো অন্তর্ভুক্ত হতে পারে, যাতে বাণিজ্যের ভারসাম্য রক্ষা পায়। এই চুক্তির কার্যকর হলে 2020 সালের পর প্রথমবারের মতো বড় অগ্রগতি হবে ভারত আমেরিকা বাণিজ্যে, যা তখন শুল্ক সংক্রান্ত বিরোধে স্থগিত হয়েছিল। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $200 বিলিয়ন বেশি। বিশেষজ্ঞদের মতে প্রস্তাবিত শুল্ক ছাড় ভারতীয় রপ্তানিকারকদের বড় সুবিধা দেবে, পাশাপাশি মার্কিন সংস্থাগুলির জন্য খুলে দেবে ভারতের দ্রুত বর্ধনশীল ভোক্তা বাজার। সব ঠিকঠাক চললে এই মাসের শেষ দিকে আসিয়ান সম্মেলনের বিশ্বমঞ্চে ঘোষণা হতে পারে নতুন ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি, যা দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করতে পারে। তবে লক্ষণীয় বিষয় যে ভারত রাশিয়ার যে সম্পর্ক, ভারত এমন একটি দেশ যে আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে অত্যন্ত কৌশলে দাবার গুটি চালবে। রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট হবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট হবে না, দুদিকে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভারত চলবে, এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত। আমরা তাহলে বলতেই পারি যে নরেন্দ্র মোদীর দৃঢ়তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে হয় বিজয়ী হতে যাচ্ছে। আমরা সেই বিজয়ী মহেন্দ্রক্ষণ হয়তো আগামী সপ্তাহে দেখতে পারবো। ভারত যদি বিজয়ী হয় তাহলে এই অঞ্চলের রাজনীতিতেও ভূ রাজনীতিতেও অনেক ঘটনা হয়তো খুব দ্রুত ঘটতে থাকবে। আমরা সেটি নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত।